আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। কুড়ি বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি নানা কর্মসূচির উদ্বোধন, গোলযোগ সৃষ্টির চেষ্টা চলছে বললেন জনসভায়। সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। রাজধানীর পাম্পে তেলের সরবরাহ বাড়লেও কমেনি যানবাহনের সারি। চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ, দেখা মিলছে বাড়তি মজুদের প্রবণতাও। ফুল দিছে সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। সবাই রাখছে, 1/2 লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। এক মাসে 2 বার এলপিজির দাম বাড়ানোয় ক্ষোভ, চুলার খরচে বাজার সদায়ে টান, বিরূপ প্রভাব হোটেল রেস্তোরাঁয়। একটু বড় পড়বে না, ব্যবসা একটু খারাপ হইতেছে, দাম হিসাবে দাম একটু গ্যাসের দাম একটু বেশি। 2 দিন আগে একটা নিছি, এটা পুরো 2000 টাকা দিয়ে। এখন আজকে আর একটা নিতে চাইছি, বলছে গ্যাসের দাম বাড়ছে, 2200 টাকা দিতে হইবে। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও নকলের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ। রাজধানীতে ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কোপালো দুর্বৃত্তরা, দেখতে গিয়ে নিন্দা জানালেন স্বাস্থ্যমন্ত্রী, জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতের জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে 21 জন নিহত, আহত অন্তত 20। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার জনসভায় সরকার প্রধান বললেন, সংসদের সামনে যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর আগে প্রায় 2 দশক পর পিতৃভিটায় যান তারেক রহমান, অংশ নেন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে। আরেফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। পিতৃভূমির যে মাটির গ্রান লেগে আছে গায়ে, সেই মেটুপথ ধরে ছুটে চলা দীর্ঘ 2 দশক পর সেই শিকড়ে ফিরলেন বাগবাড়ির পিনু। তবে এবার শুধু জিয়াবাড়ির ছেলে তারেক রহমান পরিচয় নয়, ফিরলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। 20 বছর পর নিজ আঙ্গিনায় পা রেখে কিছুটা আবেগ আপ্লুত সরকার প্রধান। ঘুরে দেখেন বাড়ির আশপাশ, কুশল বিনিময় করেন পাড়াপড়শিদের সাথে। উষ্ণতায় তারাও বরণ করে নেন তারেক রহমানকে। এর আগে তারেক রহমান ফিরে যান বাবারই দেখানো পথে। জিয়া রহমানের হাতে শুরু হওয়া চৌকিরদহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অংশ নেন হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনে। সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে 900-র বেশি নারীর হাতে তুলে দেন সরকারি সহায়তা। সবার সঙ্গে কণ্ঠ মিলান প্রধানমন্ত্রী। বাদ যাননি তার সহধর্মিণী জোবায়দা রহমানও। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিয়ে তা ব্যবহার করা হবে জনকল্যাণে। কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এ সময় ডিগ্রি কলেজ জাতীয়করণ সহ বাগবাড়ির বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। বগুড়াবাসীর কাছে এটি কেবল প্রধানমন্ত্রী বা ঘরের ছেলে তারেক রহমানের রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সফল সমাপ্তি। এখানকার মানুষ বিশ্বাস করতে চান, অতীতের পাওয়া না পাওয়া ভুলে তারা এবার স্বপ্ন দেখছেন বগুড়াকে আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যে মাস্টার প্ল্যান, তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে। যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তার সরকারের অন্যতম লক্ষ্য।
বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিরোধী দল জামাতের অতীতের বিভ্রান্তিকর কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। ৮৬ সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। ৯৬ সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। পরে আবার সড়ক পথেই ঢাকা ফিরেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বগুড়া। চিকিৎসা দেশে ১৩তম সিটি কর্পোরেশন হলো বগুড়া। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে বগুড়া সহ ৭ জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন সরকার প্রধান। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। সিটি কর্পোরেশন হলো বগুড়া। প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। গত বছর সদর উপজেলার 18টি ওয়ার্ড ও শাহজাহানপুর উপজেলার 3টি ওয়ার্ডের কিছু অংশ নিয়ে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়। দুপুরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত 17 বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রধানমন্ত্রীর। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নরমালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে। এই সিটি কর্পোরেশন ঘোষণা করার মাধ্যমে বগুড়ার উন্নয়নের সূচনা হলো। এই আনন্দ, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিমানবন্দরটা হইলে, বিশ্ববিদ্যালয় হইলে আমাদের কর্মসংস্থানও বাড়বে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে। বিগত 17 বছর স্বৈরাচার সরকার আমলে কিন্তু বগুড়াবাসী অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। বগুড়ার লোক কোনো চাকরি পায়নি, সব দিক দিয়ে অবহেলিত বগুড়া শহর। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। শুধু আইনের শাসনই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে বেল বন্ড কার্যক্রম চালু হবে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ গণতন্ত্র নাগরিকদের মিলবে না। এর আগে সকাল 11টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যবদ্ধ পাদপীঠ। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তারেক রহমান। সাথে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত 8টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিবে বলছে। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। আগে তো 2000 টাকা দিত, আজকে মোটামুটি 30-40 লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন 1200 টাকার তেল। তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছে। হাফ লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়ি যদি 10 লিটার তেল নেয় বা 12 লিটার তেল নেয় বা 8 লিটার তেল নেয়, তাতে পরের দিন আসার কোনো কথা না, তার পরের দিনও আসে। আমরা তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পর নিতেই থাকে এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। 2025-এর এপ্রিলের এই দিনে 20 এপ্রিলে যে তেলটা দিয়েছে, আজকেও নাকি আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে। গতকালকেও এরকমই ছিল, কিন্তু এইটা দেখা গেছে এটা আগে 1-1.5 দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা 5-6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এইটাও বুঝতে পারছি না। আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই। প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট, ততদিন আমরা মেনেছি। যেদিন যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে যা চাইবে তাই দিতে হবে পাম্পের থেকে, তখন থেকে তাই দিচ্ছি আমরা। আগামী কয়েকদিনের মধ্যে ভোগান্তির সমাধান হবে এমন প্রত্যাশা পাম্প মালিক ও ভোক্তাদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। গ্যাসের দামে নীরব দহন জ্বালা সীমিত আয়ের সংসারে। 1 মাসের মধ্যে 2 দফায় এলপির দাম বেড়েছে প্রায় 45%। এতে অনেকের চুলা জ্বালাতে কাটছাট করতে হচ্ছে বাজার সদায়ে। বিরূপ প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁয়। মালিকরা বলছেন, যে হারে গ্যাসের দাম বেড়েছে তাতে খাবারে দাম না বাড়িয়ে উপায় নেই। তানজিম শাফিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কয়েক মাস আগেই আলো বাতাসে ভরপুর বাসাটি ভাড়া নেন তানজি আক্তার। 2 শিশু সন্তানের জন্য খোলামেলা পরিবেশ সহায়ক হলেও সম্প্রতি সাধের ফ্ল্যাটটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধুমাত্র এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এমন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তাকে। ছোট জন্য আরও খাবার তৈরি করা লাগে বারবার, তারপরে এই যে আর জন্য অনেকবারই চুলা ইউজ করা হয়, আর রান্না 2 বার করে হয় আমাদের জন্য। গ্যাসের যে এত দাম, আমরা হিমশিম খাইতেছি, সেই জন্য এই বাসা ছেড়ে দেওয়া হইতেছে। এখন যাইতেছি যে লাইনের গ্যাস আছে যে জায়গা সেই জায়গা। 12 কেজির এলপিজি সিলিন্ডার চলতি মাসে 2 দফায় 600 টাকা বেড়েছে। 18 দিনের ব্যবধানে 1341 টাকার সিলিন্ডার এখন সরকার নির্ধারিত দাম 1940 টাকা। যদিও অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত দামে গ্রাহক পর্যায়ে মিলছে না সিলিন্ডার। এলাকা ভেদে বেশি গুনতে হচ্ছে 2300 টাকা পর্যন্ত। স্বল্প আয়ের পরিবার চলতে যেন নাভিশ্বাস। 3-4 বারের একবার চালাইতেছি যে একটু কম ইউজ হয়, তার তো বাকি আছে স্কুল খরচ, বাচ্চাদের, আমাদের তো কষ্ট না। 12,000 টাকা বেতনে যে চাকরি করি, একটা গ্যাসের মধ্যে যদি 2100 টাকা যায়, আমার 2টা ছেলেপেলে আছে, লেখাপড়ার খরচা, তারপরে নিজের খরচা, ঠিক আছে। আমাদের মতন মানুষ এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে খাইতে পারবে না, আমার মনে হয় না। সারা দেশে এলপি গ্যাসের বেশিরভাগ গৃহস্থালিতে ব্যবহার হলেও প্রায় 100% হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের দোকানে রান্না হয় এলপিজি সিলিন্ডারে। লাফিয়ে দাম বাড়ায় বিপাকে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বাধ্য হয়ে বাড়াতে হবে খাবারের দাম। আমাদের 2টা সিলিন্ডার, তাহলে আমার ডেলে 1200 টাকা বাড়ছে। মিলে দিলে আমরা চলে ফিরে যে খাইতে পারি, তাহলে দেখা গেল খামো। এখন যদি নাই পারে, তাহলে আমার পরবর্তীতে দাম বাড়াই দেওয়া হবে। দাম বেড়ে গেছে, একটু পুরো পড়বে না, ব্যবসা একটু খারাপ হইতেছে। দাম হিসেবে দাম একটু গ্যাসের দাম একটু বেশি। 2 দিন আগে একটা নিছি, এটা পুরো 2000 টাকা দিয়ে। এখন আজকে আর একটা নিতে চাইছি, বলছে গ্যাসের দাম বাড়ছে, 2200 টাকা দিতে হইবে। কাজে আমি 2200 টাকা দিয়ে লই নাই। এখন চিন্তা ভাবনা করতেছি যে এত দাম দিয়ে গ্যাস দিয়ে দোকান কিভাবে চলবে।
সরকারের খাতায় দেশে উত্তোলনযোগ্য গ্যাস ক্ষেত্র মাত্র দুটি, যেখানে বছরে উৎপাদন প্রায় 33,000 মেট্রিক টন। এদিকে দেশের বাৎসরিক চাহিদা 12 থেকে 16 লাখ মেট্রিক টন। চাহিদার 98% আমদানি হয় বেসরকারিভাবে। ভোক্তা পর্যায়ে এলপিজি ডিলার ও ডিস্ট্রিবিউটররা বলছেন সরবরাহ কিছুটা কমলেও ঘাটতি নেই, তবে দামের কারণে চাহিদায় কাটছাট করছে গ্রাহক। 10 টাকা 20 টাকা 50 টাকা হয়তো সর্বোচ্চ 1-150 টাকা বাড়ছে। ক্ষণিকের জন্য তো 15 দিন 1 মাস থাকছে, তারপরে আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ইদানিং যেভাবে রেটটা বাড়তেছে এটা মাইনে নেওয়ার মতো না, আমরা মাইনে নিতে পারতেছি না। গ্রাহক কিভাবে মাইনে নেবে এটা আল্লাহ জানে ভালো। আমদানি নির্ভরতার কারণে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটিনের ভিত্তিমূল্য অনুযায়ী এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। যুদ্ধাবস্থায় মার্চ ও এপ্রিল মাসে আরামকো সিপির দাম 47% বেড়ে $800 পর্যন্ত পৌঁছেছে। তবে বর্তমান বাংলাদেশের বাজারে থাকা এলপিজি আমদানি হয়েছিল বছরের প্রথম 2 মাসে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল, তবে পরবর্তী এসএসসি পরীক্ষা 8 মাস পর ডিসেম্বরে নিতে চান বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জানান শিক্ষার্থীদের বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে চায় না সরকার, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সময় মন্ত্রী নকল ও প্রশ্নফাঁস বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। আর পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক না ছড়াতে ম্যাজিস্ট্রেট পরিদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহাদে আমিন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান পরীক্ষার সময় 3,885টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। 60 দিনের আগেই ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন প্রশ্ন ফাঁস বা কেউ নকলের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে ওই যে প্রশ্নটা করলো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে পরীক্ষা দিব, এটা জানা আর না জানার কি হলো? কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, প্রিপারেশন স্টুডেন্টরা নিবে। আমি তো বলছি পরীক্ষা সব ডিসেম্বরে হবে। কোর্স শেষ হবে ডিসেম্বরে, ডিসেম্বরের পর পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। এসএসসির মতো পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, বোর্ড থেকে এমন নির্দেশনা আছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন পরীক্ষার সময় কোচিং খোলা রাখা না রাখার বিষয়ে সরকারের কোনো বিধান নেই। Is there any recognized coaching center in Bangladesh? আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে দিনে দুপুরে জাতীয় ক্যান্সার হাসপাতালে উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় মহাখালী ক্যান্সার হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। বেলা 3:30, রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলি। ঠিক এভাবেই দিনে দুপুরে মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করে 2 দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায় প্রথমে মাস্ক পরা একটি ছেলে ডাক্তার আহমদ হোসেনকে ছুরি মারে, পরে পাশ থেকে আরেকজন এসে যুক্ত হয় সেখানে। 2 জন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাক্তার আহমদ হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে।
হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আহমদ হোসেন জানান দুপুরের খাবার শেষ করে বাসায় যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই দুই দুর্বৃত্ত এসে ছুরি মারে তাকে। তবে তারা পরিচিত নয় বলেও জানান তিনি। ঘটনা এটা আকস্মিকভাবে, এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে না। এদেরকে আমি আগে কখনো দেখছি বলেও মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। আহমদ হোসেন আরও জানান টেন্ডার কিংবা পারিবারিক কোনো কিছুই জড়িত নেই এই হামলার সাথে। একজনের বয়স অনুমানিক 20 অ্যারাউন্ড, আরেকজন মনে হয় 25 অ্যারাউন্ড এরকম হবে। না, পারিবারিক তো আমি তো এখানে নতুন আসছি মাত্র, এখানে তো আমার কোনো পারিবারিক পৈতৃক সম্পত্তি নাই, যখন এরকম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আর এটা ঠিক কি কারণে বা কি মোটিভ এটা আমার জানা নেই। এদিকে হামলার শিকার ডাক্তার হোসেনকে দেখতে বিকেলে জাতীয় ক্যান্সার হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাসও দেন তিনি। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো। আমরা তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী আমরা ব্যবস্থা গ্রহণ করবো ডাক্তারদের জন্য। পরে একই হাসপাতালের পরিচালকও দেখতে আসেন ডক্টর আহমদ হোসেনকে। এদিকে জড়িতদের ধরতে অব্যাহত আছে তৎপরতা, জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ। এখনো হয় নাই, মামলা প্রক্রিয়া দিন। আমরা আসলে একাধিক টিম কাজ করছি, এখনো অগ্রগতি জানানোর মতো সময় হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হাম ও এর উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেছে আরও 3 জনের। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে সকলের সমন্বয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সকালে সারা দেশে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান এই ব্যাপক প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 217 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যই এখন অভিভাবকদের কাছে হয়ে উঠেছে আতঙ্কের অন্যতম কারণ। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে একযোগে শুরু হলো বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রতি 4 বছর অন্তর টিকা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও 2020 সালের পর সময় মতো হয়নি হামের ভ্যাকসিন ক্যাম্পেইন। We are not ready. Our stock was empty. There was no vaccine at our hand. Our field people are not also ready. But with the help of UNICEF and Gavi and World Health Organization, even World Bank came ahead to help us. The whole meeting with us in the ministry. কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিদর্শন করতে রাজধানীর বাড্ডায় যান মন্ত্রী। সবার সহযোগিতায় হামের প্রকোপ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। It will be running non-stop. We'll continue this vaccination program all over the year, and time to come ahead will not stop. We'll be having our full stock of vaccination, and we have decided to keep the stock of the vaccines for 6 months ahead. এর আগে গত 5 এপ্রিল হামের উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় এবং 12 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল 8টা থেকে সব স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হামে প্রাণহানি বাড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন এই রোগটিতে। জেলা সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যা সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। নাহিদ রানার ফাইফারের পর নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমের 50-তে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেট হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের দেয়া 199 রানের টার্গেট 6 উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা। দেয়ালে পিঠ থেকে গেলে টাইগারদের ফিরে আসার গল্প পুরনো। নিউজিল্যান্ড সিরিজেও সেই পুরনো খামে নতুন চিঠি। হোম অফ ক্রিকেটে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ দল। এমন হাসি তো তাই মেহেদী হাসান মিরাজদের মুখেই মানায়, তাই না? বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। সেই হিসেবে ম্যাচের প্রথম ঘন্টাতেই লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের ভবিষ্যৎ। টসে হেরে আগে ফিল্ডিং করতে নেমে দলীয় অষ্টম ও দশম ওভারের প্রথম বলেই হেনরি নিকলস ও উইল ইয়াংকে আউট করেন নাহিদ রানা। দলীয় 52 রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে আউট করেন 4 ম্যাচ পর একাদশে ফেরা সৌম্য সরকার। মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে জমে ওঠা 56 রানের জুটি ভাঙেন রানা। তাতে অবশ্য অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ নেয়া 100তম ওয়ানডে খেলতে নামা লিটন দাসের কৃতিত্ব কোনো অংশে কম না। দলীয় 150 রাগে 83 রান করা সেট ব্যাটার নিক ক্যালিকে শরীফুল ফেরালে 200-র মধ্যে সফররতদের গুটিয়ে দেওয়ার সম্ভাবনা উকি দেয়। সেই সম্ভাবনাকে আলোতে নিয়ে আসেন সেই রানাই। আগের ম্যাচে 50 করা ডিন ফক্সক্রফটকে বাউন্সারে বিট করেন, পিন পয়েন্ট ইয়র্কারে বোল্ড করেন জ্যাডেন লেনক্সকে। ফলে সবশেষ 5 ম্যাচে দ্বিতীয় ফাইফারের মালিক হলেন এই স্পিড স্টার। তাতেই 198-এ অল আউট নিউজিল্যান্ড। রানার 5-এর সঙ্গে শরীফুলের 2, তাসকিন রিশাদার সৌম্যের শিকার 1 উইকেট। রান তারার শুরুতে আবারও সেই পুরনো গল্প। প্রথম ওভারে আউট আগের ম্যাচে 50 করা সাইফ হাসান। 4 ম্যাচ পর দলে ফেরা সৌম্য আউট চতুর্থ ওভারে। দুজনেই ফিরেছেন 8 রান করে। সেখান থেকে শুরু হয়েছে তানজিদ হাসান তামিম শো। অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে নিয়ে রীতিমতো কাউন্টার অ্যাটাক করেছেন তামিম। রাজশাহী বিভাগের 2 ক্রিকেটারের 120 রানের জোট। তামিম আউট 58 বলে 76 রান করে 10-4-এর সাথে দারুণ 4টা ছক্কায়। তামিমের পর 100তম ওয়ানডে খেলতে নামা লিটনও আউট বড় শট খেলতে গিয়ে। 50 করে ক্রাম্পে পড়ে উঠে যান শান্ত। অধিনায়ক মিরাজকে সাথে নিয়ে ম্যাচ জয়ের বাকি কাজটুকু সারেন আগের ম্যাচে অর্ধশত রান করা তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন 31 বলে 30 রান করে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কার নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের 3 উইকেটে হারিয়েছে টিম টাইগ্রেস। 206 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শারমিন সুক্তার 86 রানে 9 বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় লাল সবুজরা। রাজশাহীতে টস জিতে ব্যাট করতে নেমে 68 রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। 27 রানে অধিনায়ক হাসিনি আউট হলে ভাঙে জুটি। 52 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন ইমেশা দুলানি। হানসিমার ব্যাট থেকে আসে 54 রান। ঋতুমণির বলে দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কাভিশা দিলহারি। শেষ দিকে কাউশিনীর 18 রানে ভর করে 205 রানের সংগ্রহ পায় লঙ্কানরা। 3 উইকেট নেন ঋতুমণি। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। 13 রানে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 41 রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সোবাহানা মোস্তারি। 86 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়ে আউট হন শারমিন আক্তার। আর কেউ বলার মতো স্কোর করতে না পারলে স্বর্ণা আক্তারের 35 রানে সহজ জয় পায় বাংলাদেশ। সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জ্বালানি সংকটকে এই মুহূর্তে সবচেয়ে বড় জাতীয় সমস্যা দাবি করলেও তা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে জ্বালানি ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে তারা এমন মন্তব্য করলে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। জামাত আমি সংসদ মুলতবি রেখে নোটিশ আকারে আলোচনার প্রস্তাব দিলে তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টি অধিবেশন মুলতবি না করে সাধারণ আলোচনার প্রস্তাব দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা আপত্তি জানিয়ে এই ধরনের মুলতবি প্রস্তাবের সমালোচনা করেন এবং বলেন, দেশে কোনো জ্বালানির সংকট নেই, পরিসংখ্যান দিয়ে প্রমাণ দিয়েছে সরকার। কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না। আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা যায় সেই বিষয়টা আমরা কথা বলতে চাচ্ছি।
তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয় তাহলে আমরা কি ধরে নেব? একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই, সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে রাজপথে সক্রিয়দেরই প্রাধান্য দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আছে আরিফা সুলতানা রুমু, নাদিয়া পাঠান পাপন, বিথিকা বিনতে হোসাইনের মতো তরুণ মুখ। এছাড়া সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া সানজিদা ইয়াসমিন তুলি, সানসিলা জেব্রিনও পেয়েছেন মনোনয়ন। রাজপথের ভূমিকা বিবেচনায় এক পরিবারের দুই নয় এমন নীতি থেকে সরে আসা বিএনপির মনোনয়ন পেয়েছেন মহিলা দলের সাবেক সভাপতি শিরিন সুলতানা ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মণি এবারও পেয়েছেন সংসদে যেতে দলের মনোনয়ন। আছেন বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী নারীও। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই, বরং কর্মীরা যেন ভয়হীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি কথা বলেন। এ সময় সাংবাদিকদের জীবন মান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, সংবাদপত্রগুলোর সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে চায় সরকার। কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার বিজ্ঞাপন না পায় এবং সবাই যেন সমান সুযোগ পায় সে বিষয়ে নতুন নিয়ম করার ইঙ্গিত দেন তিনি। এছাড়া আগামী বাজেটে সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তথ্য প্রতিমন্ত্রী। মিডিয়ার স্বাধীনতা থাকবে, মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে, এইটুকু আপনাদেরকে বলতে পারি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নীতি এবং ওনার নির্দেশ। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং টিচার, আমার মনে হয় দে শুড বি দ্য হাইয়েস্ট আর্নার্স ইন দ্য সোসাইটি। একটা লাইন ড্র করা উচিত যে একটা পত্রিকা কতবার পাবে বা সবাই পাচ্ছে কিনা, কারণ কেউ যেন এটাতে বঞ্চিত না হন। ভারতের জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 20 জন। সোমবার স্থানীয় সময় সকালে রাজ্যটির রামনগর শহর থেকে উধমপুর যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। পথে কানোটে গ্রামের কাছাকাছি পাহাড়ি রাস্তায় মোড় ঘুরতে গেলে ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে উন্নত চিকিৎসা কেন্দ্রে। হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র থেকেও এসেছে সাহায্যের আশ্বাস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসছে না ইরান। আনুষ্ঠানিক বার্তায় এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই। ওয়াশিংটনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে টেনে এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। দাবি, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন, যা প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনায় বসতে নারাজ ইরান। এদিকে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য পাকিস্তানে অবস্থান করছেন মার্কিন প্রতিনিধি দল। অংশ নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও। এছাড়াও আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সম্ভাব্য আলোচনা ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ইসলামাবাদ। রেড জোন সহ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে। গেল 24 ঘন্টায় একাধিক মার্কিন C-17 গ্লোববাস্টার উড়োজাহাজ অবতরণ করেছে পাকিস্তানে। মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আবার উত্তেজনার পারদ চড়ল ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক করেছে নৌযানটি। জবাবে একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে IRGC। খুব শিগগিরই আরও কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। চীন থেকে যাত্রা করেছিল ইরানের জাহাজ তুস্কা, গন্তব্য বন্দর আব্বাস। ওমান উপসাগরে পৌঁছাতেই নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে হুঁশিয়ারি বার্তা দেয় মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের দাবি, টানা 6 ঘন্টা ধরে সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখে দিতে চালানো হয় হামলা। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হামলা চালায় নৌযানের ইঞ্জিন রুম লক্ষ্য করে। অচল হয়ে পড়ে নেভিগেশন সিস্টেম। জাহাজের ডেকে নেমে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় মার্কিন সেনারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি। এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান। তাৎক্ষণিক জবাবে অঞ্চলটিতে অবস্থানরত একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য। আইআরজিসির নেভাল ইউনিটের তৎপরতায় পারস্য উপসাগরের আশপাশের এলাকা থেকে কয়েকটি মার্কিন জাহাজ পিছু হটার খবরও জানিয়েছে ইরানের গণমাধ্যম। নৌযান জব্দের ঘটনায় আরও কড়া প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে জলসীমায় উত্তেজনার মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ইরান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।